সালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, ওয়েলকাম টু 5 মিনিট কলেজ। বন্ধুরা, আজ আমরা 47তম বিসিএস প্রিলি প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান। আজকে গণিত অংশ নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কি সেটি আমাদের আগে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে অবশ্যই মনে রাখতে হবে এক গণনায় আসবে না, এক ব্যতীত। তো পৃথিবীতে সবচেয়ে সর্বকনিষ্ঠ মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 2 কিন্তু জোড় সংখ্যা। 2 হচ্ছে শুরু মৌলিক সংখ্যা এবং এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে 3, 5, 7। তো এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো মনে রাখবো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 25টি। আমরা মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যদি মনে রাখতে চাই তাহলে একটা অবশ্যই সংখ্যা মনে রাখবো ফোন নাম্বার হিসেবে, যেমন 4422322321। এই সংখ্যাগুলো যদি মনে রাখি তাহলে অবশ্যই আমরা এই 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো মনে রাখতে পারবো। বিশেষ করে এখানে প্রশ্ন থাকে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এখানে আমরা যদি এই ডিজিটগুলো মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা মনে রাখতে পারবো যে 1 থেকে 50 বা 1 থেকে 80 এরকম যতগুলো সংখ্যাই আছে সেগুলো থেকে আমরা এই মৌলিক সংখ্যা বের করতে পারবো। তো এখানে প্রথম হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, তারপরে 11 থেকে 20, 21 থেকে 30, এভাবে 10 10 করে রেঞ্জে আমরা মনে রাখবো। তাহলে ডিজিটটা কি আবার বলছি, 4422322321। আচ্ছা, এখন 91, 143, 47, 87 এইগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে। তো মৌলিক সংখ্যা বের করতে গেলে প্রথম সংখ্যা বলছিলাম যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। এখানে খেয়াল করি 91 ভাগ কত দিয়ে যায়, 7 দিয়ে যায়, 7 দিয়ে ভাগ দেওয়া যায়, এজন্য এটি মৌলিক সংখ্যা নয়। 7 13 91। আবার 143 কে যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। এখন 11 দিয়ে কিভাবে ভাগ যায় আমরা বুঝলাম। 11 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে এই প্রথম সংখ্যা আর হচ্ছে মানে বিজোড় অবস্থানে যে সংখ্যাগুলো আছে, এখানে বিজোড় অবস্থানে আছে 1 এবং 3, এর যোগফল হচ্ছে 4। তারপরে জোড় অবস্থানে যেগুলো আছে সেগুলো থেকে বিয়োগ করে দিলেই যদি 0, 11, 22 এগুলো থাকে বিয়োগ করার পরে তাহলে বুঝে নিব আমরা 11 দ্বারা সেটি বিভাজ্য হবে। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে বিজোড় অবস্থানে যেগুলো আছে সেগুলো যোগ করব এবং যোগ করার পর জোড় অবস্থানে যেগুলো আছে সেগুলো যোগ করব। তারপরে বিজোড় অবস্থানে এবং জোড় অবস্থানের বিয়োগফল কাউন্ট করব। বিয়োগফল কাউন্ট করলে দেখব যে 0, 11, 22 এগুলো হয় কিনা। যদি হয় তাহলে বুঝে নিব 11 দ্বারা বিভাজ্য। এখানে দেখা যাচ্ছে যে 1 আর 3 4, 4 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 0। তাহলে এটা সহজেই অনুমেয় যে আমরা এটা বলতেই পারি 11 দ্বারা এটি বিভাজ্য। তাহলে 11 দ্বারা ভাগ করলে কত আসে? 143 কে 11 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 11 1 কে 11 আর 3 11 33, তার মানে 13 আসতেছে। অর্থাৎ এটিও মৌলিক সংখ্যা নয়। এবার দেখি 87 মৌলিক সংখ্যা কিনা। 87 কে যদি ভাগ দেই, 3 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 3 দ্বিগুণ 6 আর 3 9 27, তার মানে এটিও মৌলিক সংখ্যা নয় যেহেতু এগুলোকে ভাঙা যাচ্ছে।
এবার দেখি 47। 47কে আমরা ভাঙতে পারি না, বা এটি 1 এবং এই 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। সো আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এখানে 47 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 নম্বর প্রশ্ন, কোন একটি জিনিসের নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। অর্থাৎ বলছে কোন একটি জিনিস যে নির্মাণ করছে তিনি বিক্রি করেন 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এখানে ক্লু দেওয়া আছে যে নির্মাণ খরচ 100 টাকা, তাহলে 20% লাভে নির্মাতার কত লাভ হয় দেখা যাক। 20% লাভে নির্মাতার বিক্রয় মূল্য, লাভে নির্মাতার বিক্রয় মূল্য, যেহেতু নির্মাণ খরচ 100 টাকা যোগ 100 টাকার 20%, অর্থাৎ 20/100, 2 শূন্য আর এই 2 শূন্য কাটে, থাকে হচ্ছে এখানে 20। 100 যোগ 20 টাকা, এখানে টাকা, অর্থাৎ 120 টাকা। এটি হচ্ছে নির্মাতার বিক্রয় মূল্য। এখন এই টাকাটা আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে কত হবে? বলছে যে খুচরা বিক্রেতা 20% লাভ করে, তার মানে খুচরা বিক্রেতা হচ্ছে 120 টাকার 20% লাভ করে। 120 টাকার 20% কত হয়? 0 0 কাটে, 0 0 কাটে, তার মানে 12 দুগুণে 24 টাকা। 24 টাকা শুধু খুচরা বিক্রেতা লাভই করে, আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল 120 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 120 যোগ 24 টাকা, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 144 টাকা। সো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 144 টাকা। 144 টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, 1 হতে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? গড় বের করতে হলে আমাদের গড় নির্ণয়ের সূত্র জানতে হবে। যদি ধারাবাহিক সংখ্যা দেওয়া থাকে 1 থেকে 50, 1 থেকে 100 এরকম থাকে, তাহলে আমরা গড় নির্ণয় করব হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, এই সূত্র দিয়ে গড় নির্ণয় করব। তাহলে শেষ পদ এখানে কি দেওয়া আছে? 49 যোগ 1 ভাগ 2, তার মানে 50/2, 25 দুগুণে 50, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের গড় হচ্ছে 25। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল কি হবে? এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে। এটি শুধু সূত্র বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তার মানে সমবাহু ত্রিভুজের সূত্রটা মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজের সূত্রটি যদি a বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে √3/4 a স্কয়ার ক্ষেত্রফল হবে, যেখানে a হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, a একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার।
5 নম্বর প্রশ্ন, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে টাকা যেহেতু পরিমাণটা দেওয়া নাই, অর্থাৎ 1 টাকায় বলছে, দুইটাই টাকার পরিমাণ সমান। যদি দুইটাই টাকার পরিমাণ সমান হয় সেই ক্ষেত্রে একটি সুপার শর্টকাট টেকনিক আছে। সেই সুপার শর্টকাট টেকনিকটি কি? সুপার শর্টকাট টেকনিকটি হচ্ছে সুপার শর্টকাট টেকনিক অর্থাৎ শর্টকাট মেথড। তো এটি হচ্ছে লাভ যখন বের করতে বলবে বা লাভ বা ক্ষতি বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রেও টেকনিক আছে। লাভ সমান বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা। যেহেতু ক্রয় সংখ্যা এখানে বেশি, এর জন্য ক্রয় সংখ্যা থেকে বাদ দিতে হবে। ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা, তাহলে লাভ হবে। যেহেতু টাকায় 3টি করে ক্রয় করছে আর বিক্রি করছে ওই একই টাকায় 2টি করে, তার মানে এখানে লাভ হয়েছে। সো ক্রয় সংখ্যা থেকে বিক্রয় সংখ্যা বাদ দিতে হবে এবং ভাগ দিতে হবে বিক্রয় সংখ্যা দ্বারা, এবং সবশেষে 100 দ্বারা গুণ করে দিব। কারণ কি, যে মানটা আসবে সেটি হচ্ছে পার্সেন্টেজে আসবে, যেহেতু প্রশ্নে শতকরা চেয়েছে, এজন্য 100 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে ক্রয় সংখ্যা কত? এখানে ক্রয় সংখ্যা হচ্ছে 3টি আর বিক্রয় সংখ্যা 2টি। বিক্রয় সংখ্যা ভাগ করতে হবে 2 ভাগ 100 দ্বারা গুণ। সুতরাং যদি বিয়োগ দেই হাফ ইন্টু 100, তার মানে 50 দুগুণ 100, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 50%। সুতরাং আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে 50%। যেমন এই প্রশ্নটি লাভ না ক্ষতি এটা কিন্তু উল্লেখ নেই। সো আমরা কিভাবে বুঝবো লাভ না ক্ষতি? যদি টাকায় কমে কেনে বেশি সংখ্যায় বিক্রি করে, টাকায় 4টি কিনছে 5টি করে টাকায় বিক্রি করছে, তার মানে এখানে 1টি করে লস গেছে বা ক্ষতি হয়েছে। সুতরাং এখানে শতকরা ক্ষতি বের হবে। আবার যদি এখানে বেশি কিনে কম সংখ্যায় বিক্রি করতো তাহলে কিন্তু লাভ হতো। তার মানে এখানে আমরা হিসাব করব হচ্ছে ক্ষতি যেটা হবে সেটা পার্সেন্টেজে, আর ক্ষতি যখন হবে তখন কিন্তু এই বিক্রয় সংখ্যাটা আগে হবে। বিক্রয় সংখ্যা বিয়োগ ক্রয় সংখ্যা, এবং সব সময় বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। বিক্রয় সংখ্যা দ্বারা ভাগ ইন্টু 100। সুতরাং বিক্রয় সংখ্যা হচ্ছে 5টি বিয়োগ ক্রয় সংখ্যা 4টি এবং বিক্রয় সংখ্যা ভাগ 5টি। 1/5 ইন্টু 100, 5 20 100, তার মানে 20% ক্ষতি হয়। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 20%। 6 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিই ইকুয়াল টু এফই ইকুয়াল টু সিএফ। ত্রিভুজ এইসি এর ক্ষেত্রফল 48 বর্গ ফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ ফুট? এখানে আমরা আগে একটি ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজটি এখান থেকে এ বি সি আমরা চিহ্নিত করব। বলছে যে বি ইকুয়াল টু এফ ই ইকুয়াল টু সিএফ, তার মানে এখানে ত্রিভুজ এবিসি কে আমরা 3টে ভাগ, এটি হচ্ছে বিই এফ সি। এখন বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ ফুট। এখন এইসি ত্রিভুজ বানাতে হবে। ত্রিভুজ বানালে হচ্ছে আমরা 48 বর্গ ফুট পেয়ে যাব। তার মানে এইসি এই ত্রিভুজের মান 48 বর্গ ফুট। এই ত্রিভুজটার মান হচ্ছে 48 বর্গ ফুট।
আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গফুট এটি প্রশ্ন চাওয়া হয়েছে। তো যেহেতু বলছে বিই এবং এফই ইকুয়াল টু সিএফ, এই তিনটা বাহুই সমান, তাহলে এই এ বিন্দু থেকে আমরা বিসি এর উপর এ এফ একটি মধ্যমা টানি বা একটি রেখা টানি। এখন কিন্তু 48 বর্গফুট আর থাকলো না, এটি 24 বর্গফুট হয়ে গেল। যেহেতু 48-এর অর্ধেক, যেহেতু সব মাঝখান দিয়ে রেখা টানা হয়েছে এজন্য অর্ধেক অর্ধেক, তার মানে এটিও 24 এটিও 24, 48 বর্গফুট। যেহেতু তিনটি বাহু সমান, বিই ইকুয়াল টু এফই এবং এফসি, এই তিনটা বাহুই সমান, তাহলে এই দুইটা যদি 24 বর্গফুট হয় এটিও 24 বর্গফুট হবে। এখন তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হবে কত? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা পাচ্ছি, যদি 24 কে 72 বর্গফুট, আবার এই তিনটা যোগ করলেও 72 বর্গফুট পাবো। অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ ফুট। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 7 নম্বর প্রশ্ন, এটি একটি বীজগণিতের অঙ্ক। a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a b এর মান কত? এই অঙ্কটি খুবই সহজ পদ্ধতিতে করা যায়, আবার সূত্র প্রয়োগ করেও করা যায়। আমি তিনটি পদ্ধতিতে অঙ্ক দেখাবো, যেটি সহজ হয় সেটি পরীক্ষায় অ্যান্সার করতে হবে। প্রথমত a প্লাস বি এবং a মাইনাস বি যেহেতু দেওয়া আছে আর a b এর মান চেয়েছে, তাহলে আমরা a b এর সূত্র কি জানি? a b এর সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন যদি আমরা মানটি বসিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফলাফল 5/2 মাইনাস 3/2 হোল স্কয়ার। তাহলে 5×5 25/4 মাইনাস 3×3 9, যদি হলো 4, তাহলে এখানে পাচ্ছি 4 লসাগু। 25 মাইনাস 9, 16/4, 4×4 16। এখানে আমরা তাহলে পাচ্ছি হচ্ছে এ বি এর মান 4। কিন্তু এই অঙ্কটি পরীক্ষার হলে করতে গেলে এত সময় তো পাওয়া যাবে না। পরীক্ষার হলে 30 থেকে 36 সেকেন্ড সময় পাওয়া যাবে। তার মানে এখানে আমরা শর্টকাট পদ্ধতিতে অঙ্কটি করার চেষ্টা করব। সুপার শর্টকাট দেখে আমরা কিভাবে করতে পারি। প্রথমত এ আর বি এই দুইটা মান কল্পনা করব। দেখি a প্লাস বি, তার মানে এখানে 4 প্লাস 1 ইকুয়াল টু 5 হচ্ছে, 3 প্লাস 2 ইকুয়াল টু 5 হচ্ছে, এবং 5 প্লাস 0 ইকুয়াল টু 5 হচ্ছে। কিন্তু a মাইনাস বি মানটার জন্য মিলবে সেই মানটা আমরা কাউন্ট করব বা গ্রহণ করব। তাহলে a মাইনাস বি দেখি কোনটায় হচ্ছে। 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, এটির জন্য মিলে যাচ্ছে। 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, এটি হচ্ছে না, এটি আমরা নিব না। 5 মাইনাস 0 ইকুয়াল টু 5 হচ্ছে, এটিও নিব না। তার মানে আমরা এই কন্ডিশন যদি ফিল আপ করতে চাই, তাহলে অবশ্যই এই মানটি আর এই মানটি আমরা গ্রহণ করব। কারণ কি, 4 প্লাস 1 এর জন্য 5 হচ্ছে এ বি এর মান, আর 4 মাইনাস 1 এ বি এর মানের জন্য 3 হচ্ছে। সো আমরা বলতে পারি যে এ এর মান হচ্ছে 4, বি এর মান 1। সুতরাং এ বি এর মান হবে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। এটি হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি। আরো একটি সুপার শর্টকাট পদ্ধতি আছে। যখন এই মানটি বড় হবে, অর্থাৎ a প্লাস বি এর মান অনেক বড় হবে এবং a মাইনাস বি এর মান অনেক বড় হবে, তখন তো আর এটি আমরা গেস করতে পারবো না। সুতরাং আমরা
আরেকটি পদ্ধতি শিখবো, সেটি হচ্ছে যদি a এর মান বের করতে চাই তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি যে মানটা দেওয়া আছে সেটি যোগ করে 2 দ্বারা ভাগ করব। 5 প্লাস 3 ভাগ 2 অর্থাৎ 8 ভাগ 2 ইকুয়াল টু 4, 4 দ্বিগুণ 8। বি এর মান কিভাবে বের করব? বি এর মান বের করতে গেলে আমরা এই মান দুইটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা বি এর মান পেয়ে যাব, অর্থাৎ 1। সো এখানে আমরা যদি এ বি এর মান পেতে চাই 4 ইন্টু 1 গুণ করে দিলেই হয়ে যাবে। এটি হচ্ছে আরেকটি পদ্ধতি। এই দুইটা পদ্ধতি আমার কাছে খুব সোজা লাগে, এজন্য আমি সাজেস্ট করব এই দুইটার মধ্যে যে কোনো একটি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে। 8 নম্বর প্রশ্ন, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে 3:7 হবে? এখানে অনুপাতটা জাস্ট রিভার্স হয়েছে, 7:3 এখানে উল্টে গিয়ে 3:7 হয়েছে। অঙ্কে যদি একই অনুপাত রিভার্স হয় বা বিপরীত হয় তখন আমরা যে মোট পরিমাণটা দেওয়া আছে সেটি আগে লিখব, ইনটু এই পার্থক্যটা লিখব। পার্থক্য অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব এবং ছোট যে অনুপাতটার মান আছে সেই মানটি দ্বারা ভাগ করব, তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। 3×20 = 60, 20 ইন্টু এখানে বিয়োগফল 4, তার মানে 4×20 = 80। 80 লিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর। আরেকটা মানে পদ্ধতিতে অঙ্কটি করা যায়, সেটি একটু লং প্রসেস। এটি প্রিলির জন্য অবশ্যই আমরা এটি করব, আর যদি রিটেনে আসে তাহলে কি করব? রিটেনে আসলে আমরা প্রথমে 60 কে এই অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। ভাগ করলে কত আসছে? 6, 6×10=60। তাহলে যে কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাতটা দেওয়া আছে, কেরোসিন ইসটু পেট্রোল অনুপাত দেওয়া আছে হচ্ছে 7:3। তাহলে মূল যে পরিমাণ সেটি আমরা কিভাবে পাবো? সেটি পাবো হচ্ছে এই ভাগফল দ্বারা গুণ করে দেব। এই দুইটাকে গুণ করে দিলে কি হচ্ছে? 6×7=42 এবং 3×6=18। তার মানে কেরোসিন এবং পেট্রোলের আসলে মূল পরিমাণটা হচ্ছে 42:18। এখন প্রশ্ন বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে? যদি এই অনুপাতটা আমরা লিখি, কেরোসিন ইসটু পেট্রোল মানে হচ্ছে 42/18। এই কত লিটার পেট্রোল? পেট্রোল হচ্ছে 18, তার মানে এর সাথে যদি আমরা x পরিমাণ পেট্রোল মেশাই তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে 3/7, পরের অনুপাতটা। এই হচ্ছে সমীকরণ। এখন এই সমীকরণটি আমরা যদি সমাধান করি তাহলেই কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। আড়াআড়ি গুণ করে দেই, আড়াআড়ি গুণ করলে হচ্ছে 3×18=54 যোগ 3x সমান 7×14, 4×7=28, 29। তার মানে আমরা এখানে যদি x এর মান বের করতে চাই, 3x = 294 বিয়োগ 54। 3x বিয়োগ করলে কত পাচ্ছি? 0, 4 আর 2, 240/3, 3×8=24 আর এই 0, তার মানে এখানেও আমরা 80 লিটার পাচ্ছি। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 80 লিটার। 9 নম্বর প্রশ্ন, 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? প্রথমত আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম ভিডিওর শুরুতে, সেই প্রশ্নে আমরা এই মৌলিক সংখ্যা সংক্রান্ত কথাবার্তা নিয়ে আলোচনা করেছি। তার মানে এই প্রশ্নটি আমরা খুব সহজে এখন পারবো। 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার টেকনিক হচ্ছে এই ডিজিটগুলো মনে রাখা। 4422, 322,
3, 2, 1। এখান থেকে আমরা বের করতে পারবো যে কোনো প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে কোনো প্রশ্নের অ্যান্সার যদি চায় যে কত মৌলিক সংখ্যা আছে, তাহলে খুব সহজে বের করতে পারবো। 1 হতে 30 পর্যন্ত, মানে প্রত্যেকটা 10 করে রেঞ্জ আছে। 1 হতে 10 পর্যন্ত 4, এবং 11 হতে 20 পর্যন্ত আরো 4টি আছে। 21 থেকে 30 পর্যন্ত আরো 2টি আছে। তার মানে 1 থেকে 30 পর্যন্ত আছে হচ্ছে মোট 10টি মৌলিক সংখ্যা। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে 10টি মৌলিক সংখ্যা। 10 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? এটি একটি সুপার শর্টকাট টেকনিকে আমরা করব। সুপার শর্টকাট টেকনিকটি হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। এই সূত্রটি মনে রাখলে অবশ্যই এই অঙ্কটি খুব সহজেই করতে পারা যাবে। এখন লসাগু এর মান দেওয়া আছে 96, গুণ গসাগু এর মান চেয়েছে, অর্থাৎ গসাগু আমরা বের করব। সংখ্যাদের গুণফল দেওয়া আছে 1536। সুতরাং আমরা বলতে পারি যে গসাগু সমান 1536 ভাগ 96। এখন যদি এটি কাটাকাটি করি তাহলে প্রশ্নের আনসার পেয়ে যাব। প্রথমত আমরা 4 দিয়ে কাটি, 4 দ্বিগুণ 8, 4 4 16। এটিকে যদি 4 দিয়ে কাটি, 3 4 12, 3 থাকবে, 4 8 32, আর 4 4 16। আবারও 4 দিয়ে কাটি, 4 6 24, এবং এটা হচ্ছে 4 9 36, 2 থাকবে 24, 4 6 24, এবং সবশেষে 96 কে 6 দিয়ে কাটলে 6 16 96, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 16। অর্থাৎ আমরা বলতে পারি 10 নম্বর প্রশ্নের গসাগু হচ্ছে 16। 11 নম্বর প্রশ্ন, এটি একটি দশমিকের ভাগ। প্রথমত উপরে আছে লবে আছে গুণ, তারপরে হরেও আছে গুণ। এটিকে আবার ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব? প্রথমে গুণ করে নিব আমরা। 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001। তাহলে এখানে আমরা খেয়াল করব যে দশমিক যে কয় ঘর আছে সেই কয় ঘর হিসাব করে আমরা দশমিক তুলে দিব। তার মানে এখানে খেয়াল করতে হবে দশমিক সমান সমান আছে কিনা। দশমিক 1 আছে, নিচেও দশমিক 2 আছে, মানে এক ঘর পরেই সংখ্যা আছে। দশমিকের পরে এক ঘর আছে, এখানে আবার 2 ঘর আছে, এখানে 3 ঘর। তার মানে আমরা দশমিক যদি তুলে দেই তাহলে সমস্যা হবে না। সো আমরা হিসাব করব 1 1 কে 1, নিচে 1 ভাগ, যেহেতু এখানেও সমান সমান দশমিক তুলে দিব, তাহলে 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, অর্থাৎ এই প্রশ্নের आंसर হচ্ছে 1/8। যদি দশমিক সমান সমান থাকে তাহলে আমরা এভাবে তুলে দেব। 12 নম্বর প্রশ্ন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? এই অঙ্কটি আমরা দুই ভাবে করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে, ধরি আসল x টাকা, সুতরাং সুদে আসলে 3 গুণ বলছে, সুদে আসলে হবে তাহলে 3x টাকা। অর্থাৎ এখানে সুদ বা মুনাফা হবে 3x বিয়োগ x সমান 2x টাকা। এই যে 2x টাকা মুনাফা হলো কত টাকায়? x টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি x টাকা
টাকার কত বছরের বলছে 8 বছরের x টাকার 8 বছরের মুনাফা 2x টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা 2x ইন্টু 100 ভাগ x ইন্টু 8। সুতরাং কাটাকাটি করলে পাচ্ছি x x কাটে 4 দ্বিগুণ 8, 4 25 100, তার মানে এখানে 25 টাকা হচ্ছে 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। উত্তর এখানে 25 টাকা। সেই টেকনিকে আমরা যদি অঙ্কটা করি তাহলে খুব কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটি করে ফেলতে পারবো। এখানে চেয়েছে হচ্ছে সুদের হার আর দেওয়া আছে বছরে। আমরা যখন সুদের হার বলবে তখন সূত্রটি এভাবে লিখব যে যত গুণ বিয়োগ 1 ভাগ সময়টা নিচে আসবে ইন্টু 100। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেয়ে যাব। যত গুণ বলতে এখানে 3 গুণ বিয়োগ 1, সময় কত, সময় 8 বছর ইন্টু 100, অর্থাৎ এখানে যদি আমরা কাটাকাটি করি 4 দ্বিগুণ 8 আর এখানে 50 দ্বিগুণ এখানে 4 দিয়ে কাটলে 4 25 100 আর এখানে 2 ভাগ 2 ইন্টু 25, তার মানে 2 2 কাটে থাকে হচ্ছে 25, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 25%, অর্থাৎ সুদের হার 25%। 13 নম্বর প্রশ্ন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? এখানে খেয়াল রাখতে হবে যে দ্রব্যের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে ব্যবহার কমাতে হয়, কত কমিয়েছিল ব্যবহার। আর যদি দ্রব্যের মূল্য কমে যায় বা হ্রাস পায় তাহলে ব্যবহার বৃদ্ধি পায়। তো এখানে প্রশ্নে ব্যবহার কমাতে হবে, কারণ কি দ্রব্যের মূল্য অর্থাৎ চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যবহার কমাতে হবে। এটি একটি সুপার শর্টকাট পদ্ধতিতে করা যায়। ব্যবহার কমাতে হবে সমান প্রথমত 100 ইন্টু বৃদ্ধি ডিভাইডেড 100 প্লাস বৃদ্ধি। যদি বৃদ্ধি পায় তাহলে এখানে নিচে প্লাস হবে, আর এখানে যদি হ্রাস পায় তাহলে মাইনাস এখানে হ্রাস হবে, ইনটু যা বের হবে সেটা পার্সেন্টেজে বের হবে। আচ্ছা, এখন 100 ইনটু বৃদ্ধি কত পার্সেন্ট? 25, 100 প্লাস 25 যা বের হবে পার্সেন্টেজে। 100 ইনটু 25 ডিভাইডেড নিচে যোগ করলে 125, 25 দিয়ে 125 কে ভাগ করলে কাটাকাটি করলে 25 একে 25, 5 25 125, আর এই 5 দিয়ে 100 কে যদি আমরা কাটাকাটি করি 5 20 100, অর্থাৎ 20%। সুতরাং চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে ব্যবহার কমাতে হবে 20%। এই প্রশ্নের উত্তর হচ্ছে 20%। 14 নম্বর প্রশ্ন, যদি a-5 ইন্টু a প্লাস x ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 25 হয় তবে x এর মান কত? এখানে x এর মানটা বের করতে হবে। যেহেতু দেওয়া আছে হচ্ছে a-5 ইন্টু a প্লাস x ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 25, আমরা a-5
লিখতে পারি, তারপরে ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু, এখানে একটু সাজিয়ে লিখব, যেহেতু আমরা একটা সূত্র বসাতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 5 স্কয়ার a মাইনাস 5 a প্লাস x ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এটি কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র থেকে আসছে, যেহেতু আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। সুতরাং উভয় পক্ষ থেকে a মাইনাস 5 এবং a মাইনাস 5 কাটা যায়, তাহলে থাকে a প্লাস এক্স ইকুয়াল টু a প্লাস 5। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি a বাদ দিয়ে দেই, যেহেতু প্লাস অবস্থায় আছে, এক পাশে নিলে হবে মাইনাস, তার মানে x রাখবো আমরা, এই পাশে a প্লাস 5 আছে, এখান থেকে সাইড চেঞ্জ করে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, কেটে যাবে প্লাস মাইনাসে। সুতরাং x ইকুয়াল টু 5, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 5। 15 নম্বর প্রশ্ন, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর মান কত? এখন আমরা প্রথমে যেহেতু দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এখান থেকে পাই a প্লাস b ইকুয়াল টু মাইনাস c। সুতরাং আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব থেকে পাই a প্লাস b, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখানে এটিকে একটা সূত্র বসাতে পারি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর সবশেষে আছে c কিউব। তাহলে a প্লাস b হোল কিউব এর জায়গায় আমরা a প্লাস b এর জায়গায় মান বসাবো হচ্ছে মাইনাস c হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এর জায়গায় মাইনাস c বসিয়ে দেব c কিউব। তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস c কিউব মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস c কিউব, এখানে প্লাস c কিউব আর মাইনাস c কিউব কাটে, তাহলে থাকছে 3abc। এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে 3abc। দশম বিসিএস প্রিলি প্রশ্নের লাস্ট প্রশ্ন হচ্ছে, ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান হয় একমাত্র সমকোণী ত্রিভুজের। ধরি এই কোণটি 90 ডিগ্রি, তাহলে এই কোণটি যদি 45 ডিগ্রি হয়, এটিও কিন্তু 45 ডিগ্রি হবে। সুতরাং দেখা যাচ্ছে যে একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুই কোণের সমষ্টি একমাত্র সমকোণী ত্রিভুজেই হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।